মেয়েটাকে তোমার হাতে দিয়ে যাচ্ছি বউ। ছোটবেলায় মেয়েটা মা হারালো, তোমাকে ঘরে বউ করে আনলাম শুধুমাত্র মেয়েটার জন্যই। এখন আমিও চলে যাচ্ছি, মেয়েটাকে তুমি দেখে রেখো। ওর পৃথিবীতে তুমি ছাড়া কিন্তু কেউ রইলো না। আপনি শুধু শুধুই এত দুশ্চিন্তা করছেন। আমি কবিরাজ মশাইকে খবর দিয়েছি, তিনি এখনই চলে আসবেন। না বউ, কবিরাজকে খবর দিয়ে আর কিছুই হবে না। আমার শেষ সময় চলে এসেছে, এখন আমাকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার জন্য কিছুই করে যেতে পারলাম না। শুধু আমার এই ব্যবসাটা তোমাকে দিয়ে গেলাম, তুমি এটা ভালো করে দেখাশোনা করো। তোমার ব্যাপার কি? গত পরশুদিন তোমাকে বলে গেলাম শহরে গিয়ে ভালো ডাক্তার দেখাও। তোমার চিকিৎসা এখন আমার হাতের নাগালে নেই, তোমাকে ভালো ডাক্তার দেখাতে হবে। মেয়েটার জন্য হলেও তো তোমাকে বাঁচতে হবে। কালই তুমি শহরে যাও, গিয়ে ভালো ডাক্তার দেখাও। দেখুন কবিরাজ মশাই, আমি কত করে তাকে বললাম চলুন শহরে গিয়ে ভালো এক ডাক্তার দেখিয়ে আসি। তিনি তো আমার কথায় রাজি হচ্ছেন না, বলছেন তার নাকি শেষ সময় হয়ে গিয়েছে, ডাক্তার দেখিয়ে আর কোনো কাজ হবে না। অভাগী মেয়েটার দিকে তাকালে বড্ড মায়া হয়। জন্ম দিতে গিয়ে মাটা মারা গেল, এখন বাবাটার এই অবস্থা। তুই এই পৃথিবীতে সবচেয়ে অভাগী মেয়ে। তুমি আমাকে কথা দাও, যাই হয়ে যাক তুমি আমার মেয়েকে আগলে রাখবে, ওকে নিজের সন্তানের মতো করেই বড় করবে। কখনো বুঝতেই দেবে না তুমি ওর সৎ মা। চিন্তা করবেন না, আমি আপনার মেয়ে রিয়াকে নিজের মেয়ের মতো করেই বড় করব, ওকে অনেক ভালোবাসবো, কখনো ওর গায়ে এটুকু আঁচ আসতে দেব না। রিয়া, কোথায় গেলি? তোর তো স্কুলে যাওয়ার সময় হয়ে গেল। এই কাঁথাগুলো নিয়ে তোর শিরিন চাচির বাড়িতে একবার দিয়ে আয়। আচ্ছা মা, তুমি কোনো চিন্তা করো না, স্কুলে যাওয়ার আগে এই কাঁথাগুলো আমি তার কাছে পৌঁছে দিয়ে আসবো। গতকাল রাতে তোমার শরীরে এত জ্বর ছিল, আজ তোমার কাঁথা সেলাই করার কোনো দরকার নেই। তুমি বরং বিশ্রাম নাও, আমি রান্না সেরে দিচ্ছি। কি সুখ পাখি, আজ স্কুলে না গেলে কেমন হয়? চলো, তুমি আর আমি মিলে মায়ের জন্য রান্না করি। দেখতে পাচ্ছ মায়ের শরীরটা খারাপ, মা আমার জন্য সারাদিন কাঁথা সেলাই করে, এই কাঁথা দিয়ে আমাদের সংসার চলে। আজকে আমরা বাইরে যাব না। কি বলছিস? স্কুল কামাই দিবি মানে? তোর পড়াশোনার জন্যই আমি কত কষ্ট করছি, আর তুই কিনা স্কুল কামাই করে বাড়িতে বসে থাকবি? সামনে তোর পরীক্ষা, কোনো কাজ করতে হবে না। একদিন স্কুলে না গেলে কি হয় মা, আমি বাড়িতে পড়াশোনা শেষ করে রাখবো। তুমি এক কাজ করো, আমাকে তাড়াতাড়ি কাঁথাগুলো দাও, আমি শিরিন চাচির ওখানে কাঁথাগুলো দিয়ে আসি। ঠিক আছে, এই নে, এখানে 5 টাকা আছে, আসার সময় তেল কিনে নিয়ে আসিস, ঘরে রান্না করার মতো কোনো তেল নেই। ঠিক আছে মা, আমি নিয়ে আসবো। কই সুখ পাখি, তাড়াতাড়ি চলো, আমাদেরকে যেতে হবে, বড্ড দেরি হয়ে যাচ্ছে। চলো আমরা এখনই বের হই। কেউ কে আছেন? আমাকে একটু খাবার দিয়ে সাহায্য করতে পারবেন? 2 দিন হয়ে গেল, পেটে একটা দানাও পড়েনি, খিদেতে আমার প্রাণ যায় যায় অবস্থা। দাদু, তোমার কি খিদেতে অনেক কষ্ট হচ্ছে? তোমার মুখটা অনেক শুকিয়ে গেছে, একটু দাঁড়াও, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি। এই নাও, এখানে 5টা টাকা আছে, এগুলো দিয়ে তুমি খাবার কিনে খেও। তুই অনেক ভালো মেয়ে। তোর বাড়ি কোথায়? তোকে তো আগে কখনো দেখিনি। আমার বাড়ি পাশের গ্রামে, আমি যাচ্ছিলাম আমার এক চাচির বাড়ি। মা বলেছিল বাড়িতে তেল নেই, এই টাকাটা দিয়ে বলেছিল তেল আনতে, এটাই আমি তোমাকে দিয়ে দিলাম। তোর মন অনেক বড়, সৃষ্টিকর্তা তোর অনেক মঙ্গল করুক। আর মঙ্গল, আমি এক দুঃখী মানুষ দাদু, আমার বাবা মা মারা গেছে, আমাকে দেখাশোনা করার মতো কেউ নেই। তাহলে যে বললি তোর মা তোকে তেল কেনার জন্য টাকা দিয়েছে, এই মা তাহলে কোথা থেকে এলো? উনি আমার নিজের মা নন, কিন্তু উনি আমাকে নিজের মেয়ের চেয়ে অনেক বেশি ভালোবাসেন। আমার মা আমার জন্য অনেক পরিশ্রম করে কাঁথা সেলাই করেন। এই যে দেখছো সুন্দর সুন্দর নকশি কাঁথা, এগুলো আমার মা বানিয়েছে, এই কাঁথাগুলো বিক্রি করে আমাদের সংসার চলে।
আমি তোর জন্য সৃষ্টিকর্তার কাছে অনেক দোয়া করি যেন তোকে অনেক সুখী করে। এখন তবে যাই, আবার তোর সাথে একসময় দেখা হবে। তোর ব্যাপার কি? এতক্ষণে আসার সময় হলো? কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। দেখি কাঁথাগুলো তোর মা কেমন সেলাই করেছে। এই কাঁথাগুলো আমার শহরে পাঠাতে হবে। শহরের বাবুরা এই কাঁথাগুলো মার্কেটে বিক্রি করে অনেক টাকা রোজগার করবে। এই নাও চাচি, মা কত কষ্ট করে কাঁথাগুলো তোমার জন্য সেলাই করে। একটু ভালো করে দেখে নাও সবকিছু ঠিক আছে কিনা। শোন, তোকে একটা গোপন কথা বলি। তোর মায়ের কাছে অনেকগুলো দামি দামি কাঁথা রয়েছে। এই কাঁথাগুলো যদি সে শহরে বিক্রি করে তাহলে তোদের আর কোনো অভাব থাকবে না। কিন্তু তোর মা বলেছে এগুলো নাকি বিয়ের সময় তোকে উপহার দেবে। দেখ বোকার মতো কথা, এই কাঁথাগুলো যদি শহরে বিক্রি করা যেত তাহলে তোর মা আরো অনেক বেশি টাকা রোজগার করতে পারতো। তুই তোর মাকে একটু বুঝিয়ে বল। কই, আমি তো এই কাঁথার ব্যাপারে কিছুই জানি না। মা তো আমাকে কখনো বলেনি। আমার মনে হয় তোর মা আসলে মিথ্যে কথা বলছে যে এই কাঁথাগুলো তোকে বিয়েতে উপহার দেবে। এই কাঁথাগুলো সে নিজেই বিক্রি করে একসময় টাকাগুলো নিয়ে যাবে। সৎমা কখনোই আপন হয় না। এখনো সময় আছে, এই কাঁথাগুলো তুই আমার কাছে এনে দে। তুমি আমার মায়ের নামে আমার কাছে আজে বাজে কথা বলছো। আমার মা সৎমা না, আমার নিজের মা। নিজের মাও আমাকে এতটা ভালোবাসতো না যতটুকুই সৎমা আমাকে ভালোবাসে। আর কোনোদিন তুমি আমার মায়ের নামে কোনো আজে বাজে কথা বলবে না। আর ঢং করতে হবে না। জন্মের সময় মাকে খেয়েছিস, তারপর আবার বাবাকে খেয়েছিস, এখন বড় বড় কথা বলছিস। তুমি অনেক স্বার্থপর চাচি। তুমি স্বার্থের জন্য সবকিছু করছো। আসলে তুমি ভালো করে জানো আমার মায়ের মতো সুন্দর কাঁথা গ্রামে আর কেউ করতে পারে না। তাই তো তুমি আমার মাকে প্রতিনিয়ত কম টাকা দিয়ে ঠকাচ্ছ। একদিন দেখবে আমরা কাঁথা সেলাই করে তোমার চেয়ে অনেক বেশি টাকা রোজগার করব। হয়েছে হয়েছে, ভাগ এখান থেকে। যাদের দুবেলা নুন আনতে পান্তা ফোরায় তারা নাকি অনেক টাকা রোজগার করবে। কিরে কালু, তোকে যে বললাম গতকাল ফাতেমাদের বাড়িতে একবার খোঁজ নিয়ে আসতে, ওকে তুই বলেছিস আমি তোকে কি বলতে বলেছি? হ্যাঁ হুজুর, গতকাল আমি ফাতেমার বাড়িতে গিয়েছিলাম। ওকে অনেক করে বুঝিয়ে বললাম কাঁথাগুলো যেন আমাদের কাছে বিক্রি করে দেয়, কিন্তু সে কিছুতেই কাঁথাগুলো বিক্রি করতে রাজি হচ্ছে না। সে বলল এগুলো নাকি সে তার মেয়ে এবং মেয়ের জামাইকে উপহার হিসেবে দেবে। আমি তোর মুখে আরেকটা বাজে কথাও শুনতে চাই না। তুই যেভাবেই হোক ফাতেমাকে রাজি করাবি। ওই কাঁথাগুলো আমার চাই চাই। কাঁথাগুলো আমি শহরে বিক্রি করতে পাঠাবো। এগুলোর অনেক দাম, কারণ এমন কাঁথা আর কেউ তৈরি করতে পারে না। শুধু আপনি কেন, শহর থেকে বড় বড় বণিকেরাও ওই কাঁথাগুলো কেনার চেষ্টা করেছিল, কিন্তু ফাতেমা কিছুতেই রাজি হয়নি। সে বুক দিয়ে এই কাঁথাগুলো আঁকড়ে রেখেছে, কিছুতেই সে বিক্রি করতে চায় না। আচ্ছা ঠিক আছে, সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল তো বাঁকাতেই হবে। আমিও দেখব সে কিভাবে এই কাঁথাগুলো নিজের কাছে রাখে। যে করেই হোক এই কাঁথাগুলো আমি নিয়ে আসব। আগামী সপ্তাহে আমার ছেলে শহর থেকে ফিরছে। ও শহরে অনেক বড় ব্যবসা করে। ভাবছি এবার ছেলে ফিরে আসলে ওর বিয়ের ব্যবস্থাটা করেই ফেলবো। এক কাজ করলে কেমন হয় হুজুর? আপনি তো জানেন ফাতিমার এক সুন্দরী মেয়ে রয়েছে। মেয়েটাও খুব ভালো কাজ জানে। আপনি আপনার ছেলের সাথে ওর মেয়ের ব্যবস্থা করুন, তাহলে হয়তো সে কথাগুলো দিতে রাজি হবে। আরে বাহ, এটা তো তুই খুব ভালো বুদ্ধি দিয়েছিস। তাহলে আগামীকাল আমি বিয়ের প্রস্তাব নিয়ে যাব। একবার যদি আমার ছেলের সাথে ওর মেয়ের বিয়ে হয়ে যায় তাহলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। মা কোথায় গেলে? আমি শিরিন চাচির কাছে কাঁথাগুলো দিয়ে এসেছি, কিন্তু সে বলছিল তোমার কাছে নাকি অনেক দামি কিছু নকশি কাঁথা আছে, সেগুলো নাকি তুমি বিক্রি করতে চাও না। হ্যাঁ মা, ওই নকশি কাঁথাগুলো আমি বিক্রি করতে চাই না। ওগুলো আমার খুব যত্ন নিয়ে তৈরি করা। তাছাড়া এই নকশি কাঁথাগুলোর পেছনে আমার অনেক দিনের পরিশ্রম রয়েছে। আমার খুব আশা যখন তোর বিয়ে হবে তোকে আমি শ্বশুর বাড়িতেই নকশি কাঁথাগুলো দিয়ে দেব। ফাতেমা ভাবি, বাড়িতে আছেন নাকি? মোড়ল সাহেব স্বয়ং আপনার সাথে কথা বলতে এসেছেন, একটু বাইরে আসুন। মোড়ল সাহেব আমার বাড়িতে এসেছে?
আমার তো অনেক সৌভাগ্য। তা বলুন, কিভাবে আপনার উপকারে আসতে পারি? এই দরিদ্র ফাতেমা কিভাবে আপনার উপকার করবে? মোড়ল সাহেব তার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন ভাবি। হ্যাঁ ফাতেমা, তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দিতে চাই। আমার ছেলে শহরে অনেক বড় ব্যবসায়ী, তোমার মেয়ে সুখেই থাকবে। মোড়ল সাহেব, আপনি তো সবকিছুই জানেন। রিয়া আমার নিজের সন্তান নয়, তারপরেও আমি ওকে অনেক যত্ন করে বড় করেছি। রিয়া যদি এই বিয়েতে মত দেয় তাহলে আমার কোনো আপত্তি নেই। রিয়াকে নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। আমার বিশ্বাস ও নিশ্চয়ই আমার ছেলেকে বিয়ে করতে রাজি হবে। ক্ষমা করবেন মোড়ল সাহেব, আপনি আমাকে কেন আপনার ছেলের সাথে বিয়ে দিতে চাইছেন এটা কিন্তু আমি ধরে ফেলেছি। আসলে আপনার ইচ্ছা হচ্ছে আমার মায়ের নকশি কাঁথাগুলো নিজের কাছে নেওয়া, তাই তো আপনি বিয়ে বিয়ে খেলাটা খেলতে চাচ্ছেন। কিন্তু আমি আপনার ছেলেকে বিয়ে করতে চাই না। আরে বাহ ফাতেমা, তোমার মেয়েটা তো অনেক বুদ্ধিমতী হয়েছে। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ। আমি শুধুমাত্র ওই নকশি কাঁথাগুলোর জন্যই আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দিতে চেয়েছি। কিন্তু এটাও মনে রেখো, ওই নকশি কাঁথাগুলো যদি আমি না পাই তাহলে তোমাদেরকে এক ঘরে করে দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি যা খুশি করতে পারেন, কিন্তু আমি আপনার ছেলেকে কখনোই বিয়ে করব না। আর ওই কাঁথাগুলো দেওয়ার তো প্রশ্নই আসে না। ওগুলো আমার মা মাথার ঘাম পায়ে ফেলে তৈরি করেছে। কি ব্যাপার বাবা, একটা সহজ কাজ তোমাদের দিয়ে হচ্ছে না? একটা গরিব মানুষের কথাগুলো নিজের কাছে আনতে পারছো না? যত টাকা লাগুক আমি দেব, কিন্তু এই কথাগুলো আমার চাই। আমি শহরে বিদেশি বাবুদের সাথে আলাপ করে এসেছি, কথাগুলো তাদের কাছে পৌঁছে দিলে অনেকগুলো টাকা পাওয়া যাবে। আর বলিস না বাবা, ওই কাঁথার জন্য আমি ওই গরিব ঘরের সাথে তোর বিয়ে পর্যন্ত দিতে চেয়েছিলাম, তারপরও তারা এই বিয়েতে রাজি না। তুমি কোনো চিন্তা করো না, আমি এমন এক বুদ্ধি বের করব যাতে সব দিক ঠিক থাকে। এই কথাগুলো আমি আমার সাথে করে নিয়ে যাব। কিন্তু কিভাবে কি করবি, কিছু তো আমাকে বল। ছদ্মবেশ ধরতে হবে বাবা। ছদ্মবেশ ধরবি মানে? কে বলছিস তুই? তোর মাথা কি ঠিক আছে? হ্যাঁ বাবা, এই কথাগুলো নিজেদের কাছে আনার জন্য আমাদেরকে একটু পরিকল্পনা করতেই হবে। তুমি শুধু মন দিয়ে খেয়াল করো আর দেখো আমি কি করি। আমি ছদ্মবেশ ধরে ওই মেয়েকে বিয়ে প্রস্তাব দেব, যেন সে কিছুই বুঝতে না পারে আমি এই গ্রামেরই ছেলে। তারপর ওকে বিয়ে করে কথাগুলো নিজের কাছে নিয়ে আসবো। আরে বাহ, তোর তো অনেক বুদ্ধি। তোর যা ভালো মনে হয় তুই তাই কর, আমি সব সময় তোর পাশেই আছি। কি রে, কি হয়েছে? এখানে মন খারাপ করে বসে আছিস? আমার কপালটাই মন্দ দাদু। আমার কপালে সুখ লেখা নেই। একমাত্র মাকে ঘিরেই বেঁচে আছি, অথচ এখন মানুষজন আমার মা আর আমার দিকে নজর দিচ্ছে। বলছে আমাদের নাকি এক ঘরে করে দেবে। শোন, উপরওয়ালার লেখা কিন্তু খণ্ডানো যায় না। তোর ভাগ্যে যা আছে তাই হবে, এ নিয়ে তুই খুব একটা ভাবিস না। আমি এবার যাই, তোর জন্য আমার মন ভরা আশীর্বাদ সব সময় থাকবে। তুই অনেক ভালো আর লক্ষ্মী একটা মেয়ে। এই যে শুনছেন, আমি এক ভিনগ্রাম থেকে এখানে বেড়াতে এসেছি। আসলে আমি একটু নতুন কাজ করতে চাই। আপনি কি আমাকে জানাতে পারেন এখানে কোনো কাজ পাওয়া যাবে কি না? এই গ্রামে তো মানুষ সুতার কাজ করে, সাধারণত কাঁথা সেলাই করে মানুষ তার জীবিকা নির্বাহ করে। আপনি কি এ ধরনের কোনো কাজ করতে পারবেন? যদি না পারেন তাহলে আপনার এখান থেকে চলে যাওয়াই ভালো। কিন্তু কি করে বাড়ি ফিরবো বলুন? আমার বাড়ি তো এখান থেকে অনেক দূর, যেতে আসতেই 2 দিন সময় লাগে। তাছাড়া সারাদিন হয়ে গেল আমি কিছু খাইও নি। প্রচন্ড খিদেতে আমার প্রাণ যায় যায় অবস্থা। আহারে, তাহলে চলুন, আপনি আমাদের বাড়িতে না হয় 2 দিন থেকে তারপর যাবেন। আরে না না, আপনাদের বাড়িতে গেলে আপনার বাড়ির লোকজন আবার কি না কি ভেবে বসবে। আপনার বাড়িতে আমি যাব না। কোনো চিন্তা করবেন না, আমার বাড়িতে কেউ নেই, শুধুমাত্র আমি আর মা। আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। আমাকে আশ্রয় দেওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এবার তবে আমি যাই। আপনাদের কোনো উপকার করতে পারলে আমার বেশ ভালো লাগতো।
তুমি খুব ভালো মানুষ, তোমার আচার আচরণ আমার অনেক পছন্দ হয়েছে। তোমাকে একটা প্রস্তাব দিতে চাই, যদি কিছু মনে না করো। আসলে আমার এই মেয়েটা অনেক দুঃখী, মোড়লের নজর পড়েছে আমার মেয়েটার উপর, তাই আমি চাই মেয়েটাকে বিয়ে দিয়ে গ্রাম থেকে বিদায় করতে। তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে তুমি আমার মেয়েটাকে গ্রহণ করো। তুমি এসব কি বলছো? এই লোককে তো আমরা ভালো করে চিনি না, আর তুমি কিনা তার হাতে আমাকে তুলে দিচ্ছ। মোড়লের হাত থেকে বাঁচার জন্য আমাদের আর কোনো উপায় নেই মা, তুমি কোনো চিন্তা করো না, আমি যা করব তোমার ভালোর জন্যই করব। দেখুন মা, এই পৃথিবীতে আমার কেউ নেই। আমার বাবা মা খুব ছোটবেলাতেই মারা গেছে, আর তাই যদি রিয়াকে আমার হাতে তুলে দিতে হয় তাহলে এখনই তুলে দিতে হবে। আমি ওকে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাব। আমি আমার বুকের ধনকে তোমার হাতে তুলে দিলাম। এখানে অনেকগুলো নকশি কাঁথা আছে, এগুলো সারা জীবন আমি কষ্ট করে সেলাই করেছি। এগুলো তুমি বিক্রি করে যে টাকা পাবে তা দিয়ে একটা ব্যবসা করো। তুমি তোমার কাঁথাগুলো তোমার কাছে রেখে দাও, আমাদের এগুলোর কোনো প্রয়োজন নেই। তুই তো জানিস আমি কত কষ্ট করে এই কাঁথাগুলো সবার কাছ থেকে লুকিয়ে রেখেছি, আমি এগুলো তোকেই দিতে চাই। চিন্তা করবেন না, আপনার মেয়েকে আমি খুব ভালো যত্নে রাখবো। রিয়া, তোমার কপাল পুড়লো, তোমার সর্বনাশ হলো। তুমি যাকে বিয়ে করেছো সে কোনো বণিক নয়, বরং মোড়লের ছেলে। কি বলছো তুমি? আমি এতটা প্রতারিত হতে পারি না। এখন আমি কি করব? এই মুখ আমি কি করে দেখাবো? কিন্তু মোড়লের ছেলে আমাকে বিয়ে করার জন্য ছদ্মবেশ কেন নেবে? সবকিছু হলো এই কাঁথার জন্য। কাঁথাগুলো পাওয়ার জন্যই তোমাকে মিথ্যা কথা বলে বিয়ে করেছি। মা আমার জন্য কাঁথাগুলো সেলাই করলো, আমার ভালোর জন্য কথাগুলো আগলে রাখলো, সেই কথাই আমার জীবনের কাল হয়ে দাঁড়ালো। এখনো নৌকা ছাড়েনি রিয়া, চলো আমরা বাড়ি ফিরে যাই। আমি আর বাড়িতে ফিরবো না, এই মুখ নিয়ে গ্রামে আর আমি যেতে চাই না। এই কথাগুলো তুমি আমার মায়ের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো, আমার দু চোখ যেদিকে যায় আমি চলে যাব। না রিয়া, তুমি এমন কিছু করো না, যদি তোমার মা জানতে পারে অনেক কষ্ট পাবে। তুমি মাকে এ ব্যাপারে কিছু বলো না, আমাকে কথা দাও আমার মা এ ব্যাপারে কিছুই জানবে না। ফাতেমা, এই ফাতেমা, কোথায় গেলি? তাড়াতাড়ি এদিকে আয়। আমার ছেলের বউকে কোথায় আটকে রেখেছিস বল। কি ব্যাপার মোড়ল সাহেব, আপনি আমার বাড়িতে এসে এমন চিৎকার করছেন কেন? আমার মেয়ে আপনার ছেলের বউ কি করে হবে? তাকে তো আমি অন্য জায়গায় বিয়ে দিয়ে দিয়েছি। তুই বলেছিলি না আমার ছেলের সাথে তোর মেয়ের বিয়ে দিবি না? তাই আমার ছেলে রাজুকে আমি ছদ্মবেশ ধরে তোর মেয়ের কাছে পাঠিয়েছিলাম। তুই বোকামি করে তার সাথে তোর মেয়ের বিয়ে দিয়েছিস। তোর মেয়ে সব জানতে পেরে নকশি কাঁথাগুলো নিয়ে পালিয়ে গেছে। তাড়াতাড়ি ওকে আমাদের কাছে দিয়ে দে। ছি ছি মোড়ল সাহেব, সে কথাগুলোর জন্য আপনি এত কিছু করেছেন, আপনি এতটা নিচে নেমেছেন, আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমার বাবাকে নিয়ে একটা বাজে কথাও বলবেন না। তাড়াতাড়ি বলুন আপনার সে মেয়ে এবং কথাগুলো কোথায় আছে। আমি জানি না আমার মেয়ে এখন মনের দুঃখে কোথায় গেছে, সে কথাগুলোর খবরও আমি জানি না। আমি আমার মেয়েকে ফেরত চাই, আমার মেয়েকে ফিরিয়ে দিন আপনি। নাটক হচ্ছে তাই না? মেয়েকে লুকিয়ে রেখে আবার আমাদের কাছে মেয়েকে ফেরত চাচ্ছিস? এই গ্রামে কি করে টিকে থাকবি সেটা আমিও দেখব। মা, এই দেখো আমি কাঁথাগুলো ফিরিয়ে নিয়ে এসেছি। সুখ পাখি, এই কথাগুলো আমার কোনো প্রয়োজন নেই। তুই বল আমার মেয়ে কোথায়, আমি আমার মেয়েকে ফেরত চাই। এসব কথা দিয়ে আমি কি করব? রিয়া আমাকে কিছু না বলে এখান থেকে চলে গেছে, তবে আমার বিশ্বাস নিশ্চয়ই সে ফিরে আসবে। উপরওয়ালা আমার মেয়েটার কপালে এত কষ্ট কেন দিল? কেন সে এত কষ্ট পাবে? ছোটবেলায় সে মা বাবাকে হারালো, এখনো তার কপালে এত দুঃখ। রিয়া কোথায় চলে গেল তা আর কেউ বলতে পারল না।